নমস্কার শ্রোতাগণ, আমি রিকয়ন তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি টেলস অফ রিকয়নের একটি নতুন গল্পতে। আজকে আমাদের শিবরাম চক্রবর্তীর লেখা মজার গল্প ট্রেনের উপর কেরামতি। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না, যাতে তারাও আনন্দ উপভোগ করতে পারে। তো চলো আমাদের আজকের গল্প ট্রেনের উপর কেরামতি শুরু করা যাক। ভগবান যা করেন তা ভালোর জন্যই করে থাকেন, এমনকি ট্রেন দুর্ঘটনাও। হ্যাঁ, ট্রেন দুর্ঘটনাও, তার ফলে অনেক লোক নিহত হয় জানি, কিন্তু তার মধ্যেই আবার তার মঙ্গল হস্ত নিহিত থাকে। অনেকে যেমন হতাহত হয়, অনেকে আবার হতে হতে বেঁচেও যায়। সেই রকম আমি যেমন বেঁচে গিয়েছিলাম সে যাত্রা। শিলিগুড়ির সে বছরের সেই ট্রেন দুর্ঘটনার খবরটা কাগজে তোমরা পড়েছিলে নিশ্চয়ই। সেই দুর্ঘটনাটা না ঘটলে আমি এক সদূর ঘটনায় গিয়ে পড়তাম। দীর্ঘকাল ধরে না খেয়ে খেয়ে মরতে হতো আমায়। তিলে তিলে সেই নির্ঘাত মৃত্যুর হাত থেকে এক তালে দুর্ঘটনাটাই আমায় বাঁচিয়ে দিল। সেই মারাত্মক ট্রেনের যাত্রী ছিলাম আমি। ভগবান আমাদের সঙ্গে স্কুলে পড়তো, এক ক্লাসেই পড়তাম আমরা। ভট্টাচার্যদের ছেলে ছিল সে। বাবা বামন পণ্ডিত মানুষ, চেয়েছিলেন যে ছেলেও কিনা তার মতোই হোক, কিন্তু ছেলে তার মিস্ত্রি হয়ে গেল। বলল একদিন আমাদের, এসব ভূগোল ব্যাকরণ না পড়ে আমি বরং পলিটেকনিকে গিয়ে পড়ি গে। ছুতোর হতে পারলে পয়সা আছে, রোজ 4 টাকা করে রোজগার, জানিস? পুরুত হয়ে ঘন্টা নেড়ে কি হবে বলতো? হ্যাঁ, তাতে কটা পয়সা আসে ভাই? আমি বললাম, হ্যাঁ, তার জন্য আবার ছুতোর অপেক্ষা করতে হয়। কবে কে মরবে, কখন কার ছেড়াদ্দ হবে, কে বিয়ে করবে, কার পইতে হবে, এই সব। আমি কি ছুতোর হতে যাচ্ছি নাকি? বললে সে। ছুতোরগিরি শিখতে যাব কেবল, তারপর আরো শিখে আরো শিখে আরো 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 শিখে আসল ইঞ্জিনিয়ার হয়ে বেরোবো, বুঝেছো হে? স্কুলে পড়াশুনো শিখে তুলে রেখে তুমি আরো শিখবে মানে? হ্যাঁ, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবি নাকি, তাই বলছিস তো? ছুঁচো বললি আমায়? বটে, ভালো হবে না তাহলে, তা কিন্তু বলে দিচ্ছি। সে মারতে আসে আমাকে। না না, ছুঁচো বলবো কেন? ছুঁচ মানে তো সূচ, মানে সাধু ভাষায়। তার থেকেই যাকে বলে গিয়ে সূত্রপাত, বুঝলে? কোনো গালাগাল নয় তো? সন্দিগ্ধ স্বরে সে শুধোয়। না না, গাল হবে কেন? তুমি তো মিস্টার হবে বলেই মিস্ত্রি হতে যাচ্ছ। ইঞ্জিনিয়ার হওয়ার জন্যই তোমার এই ছুতোর পিছনে ছোটা, তাই না? নিশ্চয়। বামন পণ্ডিত হয়ে কি হয় বলতো? হ্যাঁ, মোটের ওপর বামুনরা আসলে কি বলতে পারিস? মোটের ওপর? আমি বলি, মোটের হচ্ছে বাঁধা ছাদা, আর বামুনের হচ্ছে ছাদা বাঁধা। ওসব ছাদা বাঁধায় আমি নেই। নেমন্তন্ন আর ভোজ খেয়ে বেড়ানো আমার কম্য নয়, আমার অন্য কাজ আছে। ছাদা বাঁধা কি একটা কাজ হলো নাকি? ম্যাজিকের কাজ? আমি বলি, আসলে সেটাই হচ্ছে ভোজবাজি। পাতে পড়তে থাকলো, ছাদায় উঠতে থাকলো, কিছু পড়লো পেটে, কিছু পড়লো পাশের ছাদায়। ভোজের শেষে দেখা গেল পেটটা মোটা হয়ে ভুঁড়ি, আর ছাদাতেও ভুঁড়ি ভুঁড়ি। ওসব ছাদা বাঁধার কাজে আমি নেই। আমি বড় বড় ব্রিজ বাঁধবো, কারখানা ফাঁদবো, শহর পাতবো। আমার হচ্ছে ইঞ্জিনিয়ারের কাজ। হ্যাঁ, এই বলে স্কুল ছেড়ে পলিটেকনিকে গিয়ে ভিড়ল ভগবান, আমাদের ভগবান ভট্টাচার্য। তারপর অনেক কাল দেখা নেই। অবশেষে তার দেখা পেলাম শিলিগুড়ির সেই ট্রেনে, সেদিন সেই সাংঘাতিক ট্রেনটায়। খালি কামরায় একা একা যাচ্ছিলাম, ভগবান এসে সঙ্গী হলো। ভগবানের দর্শন পাওয়া দুর্লভ জানি, কিন্তু এভাবে এখানে তার দেখা মিলবে আমি আশা করিনি। ইঞ্জিনিয়ার রূপে নয়, মিস্ত্রির বেশেই দেখা দিলে সে। কিন্তু মিস্টার না হলেও তার এই মিস্ত্রি রূপও কিছু কম মিস্টিরিয়াস নয়। তার বগলে ঝুলির মতন কি একটা ঝুলছিল, তার ভেতর থেকে ছোট্ট একটা কড়া তুঁকি দিচ্ছিল যেন। সেই দিকে আঙুল দিয়ে বললাম, ও ও কি হে? হ্যাঁ, আজকাল চোরাই কারবার চলছে নাকি তোমার? হ্যাঁ, চোরাই কারবার? তার মানে? বলেই সে ঝোলাটা আমার সামনে উজাড় করে ফেলল। তার ভেতরে ছুতোরের নানান যন্ত্রপাতি ছিল, ছড়িয়ে পড়ল চারধারে। এই দেখো, এটা হচ্ছে করাত, এ দিয়ে কাঠ চেরে। এটা তোমার গিয়ে শীত কাটি নয়। হ্যাঁ, আমি চেরাই কারবার বলতে চেয়েছিলাম।
আমার ত্রুটি সংশোধন করি। কিন্তু চেরাই বলতে গিয়ে কি যে এ কারাকারের গন্ডগোল হলো বলতে পারবো না। এখনো সেই স্কুলের বিদ্যে ফলানো হচ্ছে, এখানেও ফলিয়ে কোনো লাভ হলো কিছু? হ্যাঁ মানে প্রতিফল পাচ্ছি, লিখে খাচ্ছি, কিন্তু কিন্তু খেতে পাচ্ছি না ভাই। পাবে কি করে? খাচ্ছি তো আমরা। দিনে 10-12 টাকা কামাই, 7 ঘন্টায় রোজ, 5.5 রোজে হপ্তা, হপ্তায় 80 টাকা। তারপর আবার ওভার টাইম আছে, যার নাম উপরি রোজগার। আছো কোথায়? নিজের অস্তিত্ব সম্বন্ধে নিজের সংশয় আর ব্যক্ত করতে চাই না। ওর যন্ত্রপাতির দিকে তাকাই। এগুলো কি? এটার নাম হচ্ছে প্লাস। এটা হলো গে স্ক্রু ড্রাইভার, বুঝলে? প্লাস? আর দুটো দানা দেখছি, ওই দানাগুলোর নাম মাইনাস নিশ্চয়ই। কেন বলো তো? ভগবান একটু অবাক হয়। মাইনাস হবে কেন? 2 মাইনাস মেক 1 প্লাস, আমি মনে করিয়ে দিই। তোমার ওই স্কুলের আঁক আর এখানে খাটে না হে। আমার পলিটেকনিকের আলাদা আঁক, সে আঁক তুমি কি ছাড় তোমাদের সেই থার মাস্টারেরাও করতে পারবে না। হ্যাঁ, দেবো নাকি একটা আঁক? হ্যাঁ তোমায় রক্ষে করো। তুমি কি চাও যে আমি এই চলতি গাড়ি থেকে লাফ মেরে পালাই? আঁকের আঁকশি দিয়ে আমাকে পারবার চেষ্টা না করে এবার সে কামরার 4 ধারে তাকালো। আমাকে না কামড়ে কামরাটার উপর তার কামড় বসালো চোখ দিয়ে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ঘুরে ফিরে। স্টিলের বানানো এটা, বলল ভগবান। আজকাল যত কামরা, এমনকি গোটা রেলগাড়িটাই ইস্পাতে তৈরি হচ্ছে। কল কবজার ব্যাপার সব। হ্যাঁ, কল কবজার তো বটেই, সমজদারের মতো সাইড। এই কামরাগুলো তোমাদের কাছে খুব রহস্য বলে ঠেকে, তাই না? ভগবান মিস্ত্রি যখন, তখন সে যে মিস্ত্রির কথা তুলবে সেটা খুবই স্বাভাবিক। আমি কিন্তু কামরাটার মধ্যে রহস্যময় কিছু খুঁজে পাই না, তবে সাক্ষাৎ ভগবানকে একটা দারুণ রহস্য বলে বোধ হতে থাকে। বুঝলে, নাট বল্টুর ব্যাপার সব। ইস্পাতের পাতের ওপর পাত বসিয়ে নাট বল্টু দিয়ে এঁটে বসানো প্রত্যেকটা কামরা। সময় পেলে গোটা গাড়িখানা খুলে আবার আমি তেমনি করে এঁটে লাগিয়ে দিতে পারি। এ তো কল কবজার ব্যাপার, আর কিচ্ছু না। বলো কি? বিস্ময়ে আমি হতবাক। ওটা গাড়িটাই তোমার কল কবজার মধ্যে আনতে পারো নাকি? বলো কি হে? হ্যাঁ, না তো কি, এর প্রত্যেকটা কবজা দেখবে তুমি। বলে সে বাথরুমে ঢুকে আয়নাটার ওপর তার স্ক্রু ড্রাইভার বসিয়ে দিল। তারপর তার প্লাস ঘুরিয়ে কয়েক প্যাচে চকিতের মধ্যে আয়নাটাকে মাইনাস করে আমার সামনে এনে রাখলো। এই দেখো আয়নাটা। দেখলাম আয়না আর নিজের চেহারা দুটোই। বাড়ি নিয়ে যেতে পারো ইচ্ছে করলে। সে বললে, তাহলে আর দেখতে হবে না, নিজের চেহারা তো নয়। সোজা হাজতে নিয়ে গিয়ে ঠেলে দেবে, পাক্কা 6 বছর। আমাকে তো দেবেই, তোমাকেও ছাড়বে না। তুমিও যে জেলার ছেলে, আমিও সেই জেলার, কিন্তু তাই বলে মানে আমি বলছি কি, তাইতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এক জেলার আছি এই বেশ, এক জেলার থেকে এক জেলের হতে চাওয়াটা কি আমাদের পক্ষে খুব বুদ্ধিমানের কাজ হবে? আরে লাগিয়ে দেবো আবার, যেখানকার আয়না সেই কানেই শোভা পাবে, বুঝলে? বলে আয়নাটাকে সে নিজেই শুইয়ে দিল। এই গাড়ির আগা 5 তলা খুলে আবার আমি জুড়ে দিতে পারি, দেখতে চাও? না না না, আদেও না, মোটেই চাই না। আয়না দেখেই আমার চোখ কপালে উঠেছিল। আয়নাতেই দেখলাম, তার বেশি দেখার আমার বায়না নেই। সেই নাট বল্টু আর স্টুপের কারবার, ছোট বড় মাঝারি নানা সাইজের নাট বল্টু, তাছাড়া আর কিচ্ছু না। সে জানায়। এ গাড়ির সব চাকা আমি খুলে ফেলতে পারি। এই কামরায় যাবতীয় ফিটিং আমার কাছে এ কাজ একেবারে কিচ্ছু না। হাজার হাজার মাইল যে রেল লাইন পাতা, তাও তুলে ফেলা যায়, মোটেই শক্ত নয়। ফিশ প্লেট দিয়ে জোড়া তো সব, খুলতে কতক্ষণ। বিস্ময়ে আমি থই পাই না। এমন অমানসিক বিশ্বকর্মার শক্তি পেয়েছে আমাদের ভগবান। আমার পাঠশালার সহপড়ুয়া শ্রীমান ভগবান চন্দ্র ভট্টাচার্য। বিস্ময়ে আমার থই থই করে, ভাসিয়ে নিয়ে যায় আমায়। আমার মুখ খুলবার আগেই ও প্লাস চালিয়ে এক ধারের লাগেজ রাখার বাঙ্ক খুলে ফেলেছে। বাঙ্কটা আটকানো চেনের সাহায্যে লটকে থাকে। দেখেছ? দেখছি বটে, কিন্তু এ দৃশ্য আমি দেখতে চাই না, দেখতে ভালো না মোটেই। এ লাগিয়ে দেবো আবার, ভাবছো কেন?
বলে সে সেধারের সিটগুলোকেও কবজা করে ফেলে। দেখতে না দেখতে নামিয়ে আনে সব। বাঙ্কের সমান্তরালে তারাও ঝুলতে থাকে সেধারে। এইবার মাঝখানের সিটগুলো বলে ঘচাং ঘচাং করে সেগুলোকেও সে শুইয়ে দেয় অচিরে। এরই মধ্যে একটা স্টেশন এসে পড়ে। ভগবান ব্যস্ত হয়ে ওঠে। এই যাও যাও, দরজার মুখে গিয়ে দাঁড়াও গে, লোকে উঠে পড়বে যে, আটকাও ওদের। টিডিআই কি আর কেউ যদি উঠে এসব দেখতে পায় তাহলে? এর বেশি সে বলে না, বলতেও হয় না। তাহলে কি হবে আমার জানা। হাত করা পড়ে যাবে দুজনার, যে হাত করা কোনো প্লাস মাইনাসেই খোলা যাবে না আর। আমি লাফিয়ে গিয়ে দাঁড়াবার আগেই দুজনা যাত্রী দরজা ঠেলে উঠে পড়েছে। উঠে তো তারা তাজ্জব, এ কি কাণ্ড! অপ্রস্তুত হয়ে নেমে গেল তারা। একজন তাদের মধ্যে বলতে বলতে গেল, শুনতে পেলাম, চলতি গাড়িতেই মেরামতি চলছে। আমাদের রেল কোম্পানি তো খুব চালু দেখছি। কে বলে আমাদের সরকার বাহাদুর কোনো কাজের নয়? হ্যাঁ, লোকগুলো নেমে যেতেই ভগবান বলল, দাঁড়াও, দরজাগুলো স্ক্রুপ দিয়ে এঁটে দিই আগে, তাহলে ঠেলাঠেলি করেও কেউ উঠতে পারবে না আর। দুদিকের দরজা, দরজার জানলা সব সে স্ক্রুপ দিয়ে এঁটে দিল। তারপর আমি বললাম, উঠতে পারবে না কেউ তা না হয় বুঝলাম, কিন্তু নামতেও তো কেউ পারবে না। আমরা কি করে নামবো? তখন খুলে দেবো স্ক্রুপ। বলে সে এবার আমার দিকে এগুলো। আমার মাথার স্ক্রুপগুলোও খুলবে নাকি গো? ভয় খেতে হলো আমায়। আরে ওঠো ওঠো, দাঁড়াও তো উঠে। সে বললে, এধারের বাঙ্কটাও নামিয়ে দিই, তারপর ওই দিকের সিটগুলোও খুলে ফেলবো। বসবো কোথায় তাহলে? কতক্ষণের জন্য আর? এক্ষুনি তো ফের লাগিয়ে দেবো সব। তার কেরামতি দেখাতে কামরার অপর দিকেও খোলতাই দেখা গেল। দেখতে দেখতে গোটা কামরায় খালি চার ধারের দেওয়াল ছাড়া আর কিচ্ছু খাড়া রইল না। বাঙ্কগুলো ঝুলছে, বেঞ্চিগুলো মাটিতে শোয়ানো, আর স্ক্রু নাট বল্টু সব স্থানে স্থানে স্তূপাকার। আমি এক পাশে দাঁড়িয়ে। কি দেখলে তো? এ দৃশ্য দাঁড়িয়ে দেখা দুঃসহ। আমি বললাম, দাঁড়াও, একটু বাথরুম থেকে আসি। বলে যেই না পা বাড়াবো, একটা চাকতির মতো বড় সাইজের বল্টুর ওপর পা দিয়ে বসলাম। আর যাই কোথায়? চক্রবর্তীরা চক্রবর্তীদের এগুতে সাহায্য করবে, অবশ্যই করা উচিত। কেননা চক্রবর্তীরা না দেখলে কে দেখিবে? কিন্তু আমি সেই চাকতিটাকে দেখিনি। সেই চক্রাকার বল্টুটি আমাকে তীর বেগে এগিয়ে নিয়ে চলল। সেই বল্টু চেপে আমি এখানকার বল্টু সমাবেশের ভেতর দিয়ে ওখানকার নাটেদের জমায়েত ভেদ করে 4 পাক ঘুরে 3 পাক পিছিয়ে শেষে কামরার মাঝখানে এসে হাত পা ছড়িয়ে চিৎপাত হয়ে পড়লাম। ও বাবারি, হাত সরে গেল। দিলে দিলে তো সব গুলিয়ে, সব নাট বল্টু স্ক্রুপ দিলে তো সব একাকার করে গেল তো সব ছড়িয়ে চারধারে। আমি দিলাম না? তোমার পাক চক্রে পড়েই আমার এই দশা। তুমি না তো কে হে? গাড়ি চেপে যাবে, গাড়ির মধ্যে বল্টু চাপে আবার কেটা? গাড়ির ভেতর নাচতে নাচতে ঘুরপাক খেতে খেতে যায় নাকি কেউ? রেলগাড়িতে কি করে যেতে হয় তাও জানো না? স্ক্রুপ না খুলে, রেলগাড়ির স্ক্রুপ না খুলে যেতে হয়, বুঝলে? রেগে মেগে আমি পুরো। কোথাকার স্ক্রুপ কোথায় গেল এখন? কোথাকার নাট বল্টু কোথায় হারালো? আমি সব এক এক জায়গায় ঠিকঠাক করে রেখেছিলাম। এখন কি করে খুঁজে পাই কোনটা যে কার? হ্যাঁ, মেলাই কি করে এখন? এসব জুড়বই বা কি করে আমি? মাথায় হাত দিয়ে সে বসে পড়ে আবার একটা স্ক্রুপের উপরই। এই বাপরে, উফ! বলে বসতে না বসতেই সে উঠে দাঁড়ায়। তখনই দেখো তো কি কাণ্ড করে রেখেছো। হ্যাঁ, আমার দিকে রোষান্বিত নেত্রে সে তাকায়। কোথাকার স্ক্রুপ কোথায় এসেছে বাবা! উফ! কামরায় চিৎপাত হয়ে নাট বল্টুর ঘায়ে আমার গায়ের চামড়া ছড়ে গিয়েছিল, জ্বালা করছিল সর্বাঙ্গ। তবুও ওরই মধ্যে একটুখানি আরাম পেলাম এতক্ষণে। স্ক্রুপটা ওর মাথায় লাগা উচিত ছিল, যেখানকার স্ক্রুপ ওর খোয়া গেছে। আমি এখন কি করে কি করব, একটু বসতেও পারছি না। বলে আবার সে হাত মাথায় দিয়ে বসে পড়ে। বসবার আগে ত্রিসীমানার বল্টু স্ক্রুপ সব পাশ দিয়ে সরিয়ে দেয়। বসে সে বলে, ভয়ঙ্কর লাগছে। আহা, লাগছে তো আমারও। সান্ত্বনার ছলে বলি, আমারই কি কিছু কম লেগেছে নাকি? আরে স্ক্রুপ নয়, খিদে। সে জানায়, ভয়ঙ্কর খিদে লাগছে। ভেবে দেখো, এতক্ষণ ধরে খাটনি তো কিছু কম হয়নি, আজ রোজের কাজ। পেটের বাইরে তো লাগছিলই আমার, ওর কথায় মনের পেটের ভেতরেও লাগছে। স্ক্রুপের মতোই খোঁচাচ্ছে খিদে।
আহ, দাঁড়াও, কিছু খাবার কিনে আনিগে। বলে সে উঠে দাঁড়ায়। স্ক্রু ড্রাইভার আছে, খুলতে কতক্ষণ? খাবারটা নিয়ে আসি আগে, যা খিদে পেয়েছে দুজনে আগে কিছু খেয়ে নি। এই তো গাড়ি এসে ভিড়ল স্টেশনে। আর তুমি তুমি এধারের বাঁকটা একটু তুলে ধরো তো, আমি জানলার ভেতর দিয়ে নেমে যাই। আসার সময় আমার কোনো অসুবিধে হবে না, বাঁকটা ঠেলে তুললে আসতে পারবো আমি। আমি যেই বাঁকটা অতি কষ্টে দু হাতে টেনে ধরলাম, আর সে তার ফাঁক দিয়ে বলে শুরুত করে চলে গেল তার যন্ত্রপাতির ব্যাগ বগলে করে। সেও ব্যগ্র হয়ে নামলো আর ট্রেনও ছেড়ে দিল সঙ্গে সঙ্গে। আমি চার দেয়ালের মধ্যে অকুল পাথারে আটকা পড়ে রইলাম। 10 মিনিট 15 মিনিট অন্তর গাড়ি থামতে লাগলো, স্টেশন এলো আর গেল। যাত্রীরা উঠতে নামতে লাগলো অন্য অন্য কামরায়। এই কামরায় কেউ উঁকিও মারলো না। দরজা তো ভেতর থেকে কবজা আটা, উঠবে কি করে? আমি এখন কি করি? স্ক্রু ড্রাইভারটাও যদি সে রেখে যেত, না হয় দরজাটার স্ক্রুপগুলো আলগা করে বেরোবার চেষ্টা করতাম। কিন্তু ভগবান যে এভাবে আমায় ছলনা করবে তা আমি কি করে জানবো? এক হচ্ছে এই পাশের বাঁক তুলে ধরে গলে যাওয়া, কিন্তু ওর বেলায় তো আমি তুলেছি, ও গলেছে। আমার বেলায় তুলছেটাকে? তাহলে কি এইভাবে এইখানেই কাটাতে হবে আমায়? কেবল আজ নয়, কাল নয়, পরশু নয়, দিনের পর দিন, হপ্তার পর হপ্তা, মাসের পর মাস এই কামরায় আমি থাকবো একক যাত্রী, অনাহারে জীর্ণ জীর্ণ শীর্ণ কঙ্কাল সার, অবশেষে নিষ্প্রাণ কঙ্কাল মাত্র। বছরের পর বছর ধরে এই কামরার ভেতর লটকে থেকে শিয়ালদা আর শিলিগুড়ি করতে থাকবো, দিনের পর দিন, রাতের পর রাত। ভাবতেই মূর্ছিত হয়ে পড়ল। মূর্ছা ভঙ্গে উঠে মনে হলো, দেখি তো নখ দিয়ে দরজার স্ক্রুপগুলো ঘোরানো যায় কিনা। কিন্তু বসতেই চায় না নখ, সবে মাত্র নখ কেটেছিলাম। অবশ্যই এই নখ বাড়বে, এখানে থাকতে থাকতেই বাড়বে। 10 জোড়া নখ পাবো, 2 হাতে 10 খানা নখ, তো হাতের 5 into 2। না না, আমি আর ভাবতে পারি না। নখ তো বাড়বে, কিন্তু ঘুরিয়ে স্ক্রু খোলার মতো গায়ের জোর কি ততদিনে থাকবে আমার? না, আর ভাবতে পারি না। আবার মূর্ছিত হবার চেষ্টায় আছি, এমন সময় মাথা ঘুরে গেল আমার। আমার কামরাটা যেন আমার চোখের উপর ঘুরপাক খেতে লাগছে। দ্বিতীয়বার মূর্ছা ভঙ্গের পর উঠে দেখি আমার কামরাটা ফাঁক হয়ে দুখানা হয়ে গেছে। মাথায় অসহ্য যন্ত্রণা, ঘাড়ে হাত বুলোতে বুলোতে আমি কামরা থেকে নামলাম। পরের দিন খবরের কাগজে দেখা গেল কে বা কাহারা লাইনের ফিস প্লেট খুলে নেওয়ার জন্যই শিলিগুড়ির এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটা হয়েছিল। ওই আর কারোর কাজ নয়, সেই ভগবানের হাত। আমি হলপ করে বলতে পারি তারই কাজ, আমি জানি। সে কি করে ট্রেনের আগে এসে এই কাণ্ড বাঁধালো তা আমি বলতে পারবো না, তবে কারিগররা সব পারে, টেকনোলজিতে সব হয়। কারিগরির কেরামতিতে না হতে পারে এমন কাজই নেই। এ হচ্ছে তারই কারিগরি, আমি দিব্যি গেলে বলতে পারি। আমার কামরা থেকে নেমে হয়তো সে অন্য কোনো কামরায় উঠেছিল, তার সেই সব মারাত্মক যন্ত্রপাতি বগলে করে। তারপর চলতি গাড়িতেই, সে খুব চালু ছেলে, চলতি গাড়িতেই কাজ চালাতে ওস্তাদ। গাড়ির উপরে বসে বসেই গাড়ির নিচের লাইনের ফিস প্লেট সরিয়েছে, লাইন খুলেছে, লাইন তুলেছে। ভগবানের অসাধ্য কিচ্ছু নেই। তারপর থেকেই আমি তার খোঁজে রয়েছি। দেখতে পেলেই তাকে ধরে আয়সা ঠাঙাবো,